হচ্ছে? ইয়েস ম্যাম, হচ্ছে। শুধু জার্মান রেকর্ডিং করতেছো? জি। আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, সো লেটস স্টার্ট। আজকে আমরা জানবো হচ্ছে টেক্সট ডেটা সম্পর্কে। টেক্সট ডেটা কি, কিভাবে রিপ্রেজেন্ট করে, কিভাবে টেক্সট ডেটাকে প্রসেস করে। তো এটা হচ্ছে এই স্লাইডটা। আজকে আমরা অর্ধেকটা স্লাইড দেখবো, নেক্সট দিন হচ্ছে অর্ধেকটা স্লাইড দেখবো। এটা একটা বড় স্লাইড এবং এখানে আসলে বোঝার অনেক কিছু আছে, আগের মতো থিওরিটিক্যাল স্লাইড না, তো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলে ভালো হবে সবার জন্য। আর তোমাদের মধ্যে অনেকে আসলে আমরা টেক্সট ডেটা নিয়ে কাজ করতেছি, কেউ এন্টিটি রিকগনিশনের কাজ করতেছি, কেউ সেন্টিমেন্ট অ্যানালাইসিস, আবার টেক্সট টু ইমেজ। সো আই থিঙ্ক আজকে ক্লাসে আমরা যে টেকনিকগুলো দেখবো এগুলো তোমাদের কাজে আসতে পারে বিভিন্ন জায়গায়। ওকে, সো ফার্স্টে হচ্ছে টেক্সট ডেটা আসলে কি। টেক্সট ডেটা রেফার্স টু অ্যান ইনফরমেশন রিপ্রেজেন্টেড ইন ফর্ম অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। মানে আমরা হিউম্যান যে ল্যাঙ্গুয়েজে কথা বলি, যেই ধরনের ওয়ার্ডস, সেন্টেন্স, প্যারাগ্রাফ বা যেই ধরনের ডকুমেন্ট আমরা ইউজ করি, সেই ডকুমেন্টগুলো দিয়ে কি হয়, টেক্সট ডেটা হয়। ইট ইজ কম্পোজড অফ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স অ্যান্ড টোকেন্স দ্যাট কনভে মিনিং, আইডিয়াস অ্যান্ড কনটেক্সট। তার মানে কি, এখানে আসলে সিকোয়েন্সের একটা ব্যাপার আছে, এটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল ডেটা। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আই ইট রাইস, এখানে অবশ্যই আয়ের পরে ইট থাকা লাগবে, ইটের পরে রাইস থাকা লাগবে। আমি যদি বলি রাইস ইট আই, এটা আসলে কখনো হবে না। সো এখানে মিনিং এর একটা ব্যাপার আছে, এখানে একটা কনটেক্সট থাকবে, কনটেক্সটটা বুঝতে হবে আমাদেরকে। আরেকটা হচ্ছে এখানে সিকোয়েন্সের একটা ব্যাপার আছে, যে টেক্সট যেটা সবসময় সিকোয়েন্সিয়ালি থাকবে এবং এই সিকোয়েন্সটার আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে পুরা প্রেডিকশনে বা হচ্ছে মডেলিং এ। অলসো এটা এখানে কোনো কনটেক্সট থাকতে পারে, যেমন যদি এরকম হয় যে আম, আগের সেন্টেন্সে থাকে যে মাই মাদার কুকড রাইস, আই ইট রাইস, তাহলে এখানে কিন্তু আই ইট রাইস এর একটা কনটেক্সট আছে, যে আমার মা যে ভাত রান্না করেছে সেই ভাতটা আমি খাচ্ছি। তো টেক্সট এটার মধ্যে এই ধরনের কনটেক্সট থাকা খুবই সিম্পল, সো মানে খুবই নর্মাল ব্যাপার। তো এটা হতেছে বেসিক্যালি টেক্সট এটা। আচ্ছা, এখন টেক্সটকে আসলে আমরা সিএসসি ভাষায় কিভাবে রিপ্রেজেন্ট করব। টেক্সট তো কিছু ওয়ার্ডস, বা আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ তো কিছু ওয়ার্ডস থাকে, কিছু সেন্টেন্স থাকে, বাট এটাকে আসলে কিভাবে মডেলিং এর জন্য বা আমাদের কোডে ইউজ করার জন্য কিভাবে সিএসসি ভাষায় নিয়ে আসবো। আমাদের যে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং মডেলগুলো আছে, যেগুলো নিয়ে আসলে আহ আমরা মাঝে মাঝে কথা বলি, এই মডেলগুলা বেসিক্যালি শুধুমাত্র ম্যাথমেটিক্স নাম্বার বুঝে, ওরা স্ট্রিং বুঝে না, স্ট্রিং কিভাবে কাজ করে। যেহেতু এই মডেলগুলোর বিহাইন্ডে শুধুমাত্র হচ্ছে স্ট্যাটিস্টিক্স আর ম্যাথস থাকে, সো আমার এটা আসলে টেক্সট হোক, ইমেজ হোক, ভিডিও হোক, যাই হোক না কেন, আমার আসলে মডেলকে কিছু নাম্বার দেওয়া লাগবে। তাহলে এই যে টেক্সট থেকে আমি নাম্বার ক্রিয়েট করতেছি, এই যে প্রসেসটা, এই প্রসেসটা করার জন্য অবশ্যই টেক্সটটাকে ফার্স্টে আমার একটু রিপ্রেজেন্ট করা লাগবে। তো টেক্সটটা আসলে কিভাবে রিপ্রেজেন্ট হয়, সো যদি ডি আমার একটা ডকুমেন্ট হয়, মানে ডি আমার একটা টেক্সট ডেটা হয়, তাহলে সেই ক্ষেত্রে ডি ইকুয়াল টু T1 T2 TN, মানে কি প্রত্যেকটা ক্যারেক্টার, ওয়ার্ড অথবা সাব ওয়ার্ডকে আমরা টোকেন হিসেবে চিন্তা করে এটাকে একটা লিস্ট অফ টোকেন্স বানায় ফেলবো। এই লিস্ট অফ টোকেন্সটাই কি হবে, আমার ডকুমেন্ট হবে। আজকে ক্লাসে ফার্দার আমরা এটার এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে জিনিসটা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে আরেকটু কথা বলি। এই যে যেখানে বলছে ডি, দেখো এখানে ওই ডিটাকে আবার এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই যে টি আই কে বলা ম্যাম, হইতেছে আই টোকেনটা বুঝি নাম্বারটাকে। নাই। বুঝি নাই? টোকেন শব্দটা বুঝি নাই ম্যাম, এটার মিনিং কি? আচ্ছা, টোকেন শব্দটার মিনিং হচ্ছে, আচ্ছা আমরা একটু ইয়া দেখি, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলতেছে টিআই হচ্ছে একটা টোকেন, মানে টিআই দিয়ে আমি আই নাম্বার টোকেনটাকে রিপ্রেজেন্ট করতেছি। ফর এক্সাম্পল, আমার কাছে একটা ইয়া আছে, আমার কাছে একটা সেন্টেন্স আছে আই ইট রাইস, যে এক্সাম্পলটা একটু আগে দিছি। তার মানে এখানে তিনটা টোকেন আছে, আই একটা টোকেন, ইট একটা টোকেন, রাইস একটা টোকেন। এই যে টেক্সটটাকে আমি আসলে ছোট 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 ওয়ার্ডে ভাগ করে ফেললাম, মানে ডকুমেন্টটাকে আমি একটা ওয়ার্ডে কনভার্ট করলাম এবং প্রত্যেক ওয়ার্ডটাকে আমি কি বলতেছি, একটা টোকেন বলতেছি। এখন আমি এটাকে ওয়ার্ডে ভাগ করতে পারি, সাব ওয়ার্ডে ভাগ করতে পারি, ক্যারেক্টার ওয়াইজ ভাগ করতে পারি। এটা আসলে পুরোটা ডিপেন্ড করতেছে কোন টোকেনাইজেশন টেকনিকটা আমি ইউজ করতেছি সেটার উপরে, ঠিক আছে। এক এক টোকেনাইজেশন টেকনিকে বা হচ্ছে এক এক টোকেনাইজেশন প্রসেসে এক এক রকম ভাবে ওয়ার্ডগুলোকে ভাঙা হয়। কোনোটা হচ্ছে তোমার ওয়ার্ড বাই ওয়ার্ড ভাঙে, কোনোটা আবার হচ্ছে ওয়ার্ড পিস টোকেনাইজেশন করে, মানে ওয়ার্ডটাকেও পিসে ভেঙে দেন হচ্ছে ওটাকে টোকেনাইজেশন করে। ফর এক্সাম্পল, যেমন ইট আর ইটিং, দুইটা কিন্তু মিনিং সেম। সো
আমি যদি ওয়ার্ড পিস নিয়ে কাজ করি তাহলে সেই ক্ষেত্রে আমি ইটিংটাকে ভেঙে ইট আর আইএনজি করব, তাহলে সেই ক্ষেত্রে ইট আমার একটা কমন টোকেন আসবে, আর আইএনজিটা হচ্ছে আমার একটা সাবওয়ার্ড হিসেবে, এটা তো ডিরেক্ট ওয়ার্ড না, এটা একটা সাবওয়ার্ড হিসেবে, সাফিক্স হিসেবে এটার একটা আলাদা নাম্বার আসবে বা ইন্ডেক্সিং আসবে। বোঝা গেছে মিস টোকেন জিনিসটা কি? কমন টোকেন বলতে বুঝিনি। আচ্ছা, কমন টোকেন বলতে কি, যখন তুমি ইট আর ইটিং নিয়ে কাজ করতেছো দুইটা, তাহলে তখন সেক্ষেত্রে কি হবে, ইট আর ইটিং একটা ডিফারেন্ট ওয়ার্ড হয়ে গেল না? তাইলে তোমার হচ্ছে ইটের জন্য একটা নাম্বার লাগবে আর ইটিংকে রিপ্রেজেন্ট করার জন্য একটা নাম্বার লাগবে, রাইট? জি একটু, মিস। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তুমি যখন ইটিং কে ভেঙে ফেলতেছো তখন কিন্তু কি ইটের জন্য যদি তোমার ওয়ান থাকে, এই ইটিং এর ইটের জন্য কি ওয়ানই থাকবে। আইএনজিটাকে তুমি হচ্ছে তখন আলাদা আলাদা একটা টোকেনে রিপ্রেজেন্ট করবে, এবং পরবর্তীতে যখন তোমার আবার আইএনজি আসবে, কারণ আমরা তো আসলে অনেক বড় ডকুমেন্ট নিয়ে কাজ করি, এবং এই ডকুমেন্টে যখন বারবার বারবার আইএনজি আসবে তখন কি হবে, তখন আসলে তুমি আইএনজির জন্য ওই সেম টোকেনটা ইউজ করতে পারবা। আড়ালে কি হবে, তোমার হচ্ছে ইটিং এর জন্য একটা, ইটেনের জন্য একটা, এটের জন্য একটা। সো এভাবে এভাবে করতে হবে, তোমার আসলে টোকেন নাম্বারটা অনেক বড় হয়ে যাবে এবং তোমার টেক্সটটা রিপ্রেজেন্টেশন অনেক কমপ্লেক্স হয়ে যাবে। বাট তুমি যদি ভেঙে ভেঙে কাজ করো সেই ক্ষেত্রে যেটা কি হবে, তুমি হচ্ছে সেম টাইপের ওয়ার্ড গুলাকে আসলে একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবা। যেমন ইট দুই জায়গায় হচ্ছে একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্টেড হবে, আর আইএনজি হচ্ছে একটা ডিফারেন্ট নাম্বার হয়ে যাবে। এবং পরবর্তীতে আমার মধ্যে যদি রিডিং আসে, রিডিং এর ক্ষেত্রে কি হবে, রিডকে আমি একটা নাম্বার দিব, আর আইএনজির জন্য যে টোকেনটা আমি ইউজ করছি বা নাম্বারটা আমি ইউজ করছি ওইটা আবার এখানে ইউজ হবে। বোঝা গেছে? সো এইভাবে হচ্ছে সাব ওয়ার্ডেও ভাগ করা যায়, আবার আমি চাইলে ওয়ার্ডেও ভাগ করতে পারি। সো এটা আসলে বিভিন্ন ধরনের টেকনিক আছে, বাট সাব ওয়ার্ডটা আসলে বেশি প্রেফারেবল, এটাকে ওয়ার্ড পিস টোকেনাইজার বলে। এটা আসলে বেশি প্রেফারেবল কারণ এটা আমার ডকুমেন্টের কমপ্লেক্সিটি কমাচ্ছে। আচ্ছা, সো আমার যদি এন্টার টোকেন থাকে তাইলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে টিএন হচ্ছে আমার এন নাম্বার টোকেন, আর টি ওয়ান হচ্ছে আমার প্রথম টোকেন। সো এগুলোকে আমি টোকেন হচ্ছে ভেঙে ফেলবো। ওকে, এবার হচ্ছে ভোকেবুলারি। সোজা ভাষায় ভোকেবুলারি হচ্ছে আমার পুরা ডকুমেন্টের মধ্যে কয়টা ইউনিক ওয়ার্ড আছে সেটাকে আমি ভোকেবুলারি বলতেছি। সাপোজ আমার কাছে একটা এক্সাম্পল আছে, আমার কাছে আমার ডকুমেন্টে অনেকগুলা সেন্টেন্স আছে। সো মনে করো দুইটা সেন্টেন্স আছে, আই ইট রাইস, মম কুকড রাইস। তাইলে এখানে আই একটা ভোকেবুলারি, ইট একটা ভোকেবুলারি, রাইস একটা ভোকেবুলারি, তারপর হচ্ছে মম একটা ভোকেবুলারি, কুকড একটা ভোকেবুলারি। দেখো রাইস কিন্তু অলরেডি ভোকেবুলারি হিসেবে কাউন্ট করে ফেলছি, তাহলে রাইস আর আসতেছে না। মানে আমার পুরা ডকুমেন্টে যে ইউনিক ওয়ার্ড গুলো আছে সেই ইউনিক ওয়ার্ড গুলো হচ্ছে কি আমার একটা ভোকেবুলারি। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ম্যাম প্রতিটা ওয়ার্ডে কি ইউনিক নাকি? বুঝতে পারলাম না। বুঝি নাই। প্রতিটা ওয়ার্ডে কি ইউনিক নাকি? প্রতিটা ওয়ার্ড ইউনিক বলতে? মানে আপনি বললেন না যে আই ইট রাইস, আই একটা, ইট একটা, রাইস একটা, এরকম বললেন না? হ্যাঁ, এখন দেখো যে মাম কুকড রাইস, এখানে কিন্তু রাইসটা আবার আসছে, তুমি কিন্তু রাইস আরেকবার কাউন্ট করবে না, কারণ রাইস তুমি অলরেডি ভোকেবুলারি হিসেবে কাউন্ট করছো। বুঝছো? আচ্ছা, সামনে আরো এক্সাম্পল আছে, তখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন ডকুমেন্ট অ্যাজ এ সিকোয়েন্স অফ টোকেন, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন যখন চিন্তা করি তাহলে এখানে হচ্ছে দেখো একটা এটা একটা এক্সাম্পল দিছি, কারণ তোমাদের যদি পরীক্ষায় ম্যাথ আসে তখন আসলে এক্সাম্পল গুলো তোমাদের কাজে লাগবে। এবং আমরা নেক্সট যেদিন তোমরা ফিজিক্যালি ক্লাস করো, নেক্সট উইকের সোমবারে আমরা হচ্ছে এটার উপর একটা পরীক্ষা দিব, এই আজকে যে জিনিসগুলো দেখাবো। সো আজকে প্রচুর ম্যাথমেটিক্যাল জিনিস আছে, এগুলো একটু বুঝি আমরা। আচ্ছা, সো এখানে একটা টেক্সট আছে, রিপিটেশন ইজ রিয়ালিটি, রিপিটেশন ইজ দ্য সিরিয়াসনেস অফ এক্সিস্টেন্স, উইদাউট রিপিটেশন লাইফ ইজ অনলি মেমোরি। ঠিক আছে? সো এই ডকুমেন্টটাকে দেখো ফার্স্টে টোকেনাইজ করছে, টোকেনাইজ করছে একটা ওয়ার্ড ধরে ধরে, প্রত্যেকটা ওয়ার্ডকে নিচে রিপিটেশন ইজ রিয়ালিটি, রিপিটেশন ইজ দ্য সিরিয়াসনেস অফ এক্সিস্টেন্স। এটা কি? এটা হচ্ছে আমার ডকুমেন্ট। এখানে আমার টোকেন আছে টোটাল কয়টা? 15টা। n ইকুয়াল টু 15, মানে রিপিটেশন হচ্ছে আমার t1, তারপরে লেজারটা কোথায়, একটা লেজার, আচ্ছা, তাহলে এখানে রিপিটেশন হচ্ছে আমার t1, ইজ হচ্ছে t2, রিয়ালিটি হচ্ছে t3। তাহলে হচ্ছে আমি টোকেনাইজ করলাম আমার ডকুমেন্টটাকে, ওয়ার্ডে ওয়ার্ডে টোকেনাইজ করলাম। তাহলে আমার ডকুমেন্টের লেন্থ কত? 15, মানে এখানে 15টা টোকেন আছে। এখন দেখো আমি এখানে ভোকেবুলারি সাইজটা বের করছি।
আমার ভোকাবুলারি আছে কয়টা? আমার ভোকাবুলারি আছে 11টা। এই যে রিপিটেশন পরে হচ্ছে আবার 2বার রিপিট হয়েছে, সো 2টা কমলো। তারপরে ইজ এখানে রিপিট হওয়ার কথা, ইজ 2বার রিপিট হয়েছে, তাহলে ইজ একটা কমলো। অফ কি রিপিট হয়েছে? সো এভাবে করে করে আমি হচ্ছে আমার ভোকাবুলারি সেটটা বানালাম, যেখানে হচ্ছে আমার ভোকাবুলারি হচ্ছে 11টা, ঠিক আছে। আর যদি ইন্ডেক্স ম্যাপিং করি তাহলে সেখানে রিপিটেশন হচ্ছে আমার 1 হবে, ইজের ইন্ডেক্স হচ্ছে 2, রিয়ালিটির ইন্ডেক্স হচ্ছে 3, এমন করে করে মেমোরির ইন্ডেক্স কত হবে? মেমোরি ইন্ডেক্স হচ্ছে আমার 11 হবে, ঠিক আছে। আচ্ছা, ইন্ডেক্স ম্যাপিংটা কেন লাগতেছে এটা একটু পরেই দেখবা। একটা ভেক্টরাইজেশন পদ্ধতিতে হচ্ছে ইমেজ ম্যাপিংটা লাগবে। প্রপার্টিজ অফ টেক্সট হচ্ছে একটা ডক আছে, এই ডকটা আমি ভার্সিটিতে রেখে আসছি, আমার ভার্সিটি পিসির মধ্যে আছে। সো নেক্সট দিন আমি তোমাদেরকে এটা দিয়ে দিব, আর যদি লাগে আমি তোমাদেরকে পড়াও দিব, সমস্যা নেই। এটা একটা ফুল ডক প্রিপেয়ার করছি, বাট ডকটা আমি আসলে বাসায় আনতে ভুলে গেছি। আচ্ছা, এবার আসি নেক্সট, টেক্সট ভেক্টরাইজেশন। সো টেক্সট ভেক্টরাইজেশনটা কি? টেক্সট ভেক্টরাইজেশন ইজ আ প্রসেস অফ কনভার্টিং র টেক্সট ইনটু নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন। ওই যে তুমি হচ্ছে যে টেক্সটটাকে নিয়ে কাজ করতেছো, এটাকে যে আমার আসলে একটা রিপ্রেজেন্টেশন করতে হবে, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্ট করতে হবে, যেটা একটু আগে বললাম যে আমার মডেল শুধুমাত্র নাম্বার বুঝে, আমার মডেল স্ট্রিং চিনে না, টেক্সট চিনে না। সো ওকে আমার নাম্বার দিতে হবে, সে নাম্বারের উপর ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে আমাকে হচ্ছে সে দিবে, প্রেডিকশন দিবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই যে টেক্সটকে নাম্বার বানানোর একটা ওয়ে, সেই ওয়েটাই হইতেছে আমাদের ভেক্টরাইজেশন। আচ্ছা, আমাদের আসলে কেন ভেক্টরাইজেশন লাগে? কম্পিউটার ডিরেক্টলি হচ্ছে টেক্সট বুঝে না, সো ভেক্টরাইজেশনটা আমাদের এই জন্য প্রয়োজন হয়। আর ভেক্টরাইজেশন হচ্ছে টেক্সটকে নাম্বারে করে, এবং এটার মেইন লক্ষ্যটা থাকে যে অবশ্যই টেক্সটের যে সেমান্টিক মিনিংটা আছে, মানে টেক্সটের যে অর্থটা আছে, সেই অর্থটাকে প্রিজার্ভ করা, যদি কোনো কনটেক্সট থেকে থাকে সেই কনটেক্সটটাকে প্রিজার্ভ করা, এবার হচ্ছে একটা সিনট্যাকটিক স্ট্রাকচার তৈরি করা, মানে একটা সিনট্যাকটিক স্ট্রাকচার মেনটেন করে তারপর হচ্ছে এটাকে রিপ্রেজেন্ট করা। আচ্ছা, অ্যান্ড এটা কি করে? এটা হচ্ছে ফাইনালি হচ্ছে আমাদেরকে একটা স্ট্রাকচার ইনপুট প্রোভাইড করে মেশিন লার্নিং মডেলগুলোর জন্য। তাহলে কি ফার্স্টে দেখো সেমান্টিক মিনিং, যেমন আমি যদি এই আমাদের একটু আগে যে এক্সাম্পলটা ছিল রিপিটেশন নিয়ে, ওটার যদি ধরি তাহলে ওটার একটা মিনিং আছে, যে রিপিটেশন ছাড়া খুব সম্ভবত মিনিংটা হচ্ছে এরকম যে রিপিটেশনই হচ্ছে বাস্তবতা, এবং এটাই হচ্ছে এক্সিস্টেন্সের জন্য ইম্পর্টেন্ট, এবং এটা ছাড়া আসলে লাইফ শুধুমাত্র একটা মেমোরি, উইদাউট রিপিটেশন লাইফ ইজ অনলি আ মেমোরি, ফিলোসফিক্যাল কথাবার্তা। তো এটার একটা অর্থ আছে, সেই সিমান্টিক মিনিংটাকে হচ্ছে প্রিজার্ভ করা লাগবে, এবং এটা হচ্ছে কনটেক্সট আছে, সেই কনটেক্সটটাকেও প্রিজার্ভ করা লাগবে, যে কোন কনটেক্সট থেকে এটা আসতেছে। একটা শুধু সেন্টেন্সকে যদি আমি একা নিয়ে যাই তাইলে যেটা হবে, যেটা আসলে বোঝা যাবে না যে ওই সেন্টেন্সটার সাথে অন্য কোনো রিলেটেড কোনো অর্থ আছে বা কিছু আছে কিনা। তো সেক্ষেত্রে কনটেক্সটটাকে প্রিজার্ভ করা, আর লাস্টে হচ্ছে একটা মানে সিনট্যাকটিক স্ট্রাকচার মেনটেন করা, মানে একটা এই স্ট্রাকচারগুলো আমরা একটু পরে দেখবো, দেখলে তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে লেভেল অফ ভেক্টরাইজেশন। আমরা হচ্ছে একটা হচ্ছে ক্যারেক্টার লেভেল ভেক্টরাইজেশন হতে পারে, যেমন একটা সিঙ্গেল ক্যারেক্টারে আমরা ওয়ার্ড আমাদের পুরো টেক্সট গুলাকে ভাঙতে পারি, যেমন এখানে ক্যাটকে ভাঙছে CAT। এটা আসলে কোথায় ইউজফুল ফর স্পেলিং কারেকশন নিয়ে যখন কাজ করি, তখন আসলে এই ধরনের ক্যারেক্টার বেস ভেক্টরাইজেশন আমাদের কাজে আসে। তারপর হচ্ছে ক্যারেক্টার লেভেল RNN সেট, হচ্ছে RNN হচ্ছে মডেলের নাম, সেই মডেলের রান করার জন্য আমাদের লাগে। তারপর হ্যান্ডলিং আউট অফ ভোকাবুলারি ওয়ার্ডস, সরি গলার অবস্থা ভালো না। তারপর হচ্ছে এটার অ্যাডভান্টেজ কি? এটা হচ্ছে টাইপোলজি আর রেয়ার ওয়ার্ড নিয়ে কাজ করতে পারে, মানে যে ওয়ার্ডগুলোর আসলে খুব বেশি একটা ইউজ হয় না, বা মনে করো পুরো ডকুমেন্টে আসলে একটা ইউজ হয়েছে, সেই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কাজে লাগে। আর এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা আসলে লঙ্গার সিকোয়েন্স নিয়ে কাজ করতে পারে না, যেহেতু তুমি আসলে ক্যারেক্টার নিয়ে কাজ করতেছো, মানে কি প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা সিকোয়েন্সের দরকার আছে। সো এটা যেখানে আসলে ক্যারেক্টারের মধ্যে সিকোয়েন্স রেখে স্পেলিং এর মধ্যে কাজ করতেছে, তার জন্য আসলে পুরো ডকুমেন্টের সিকোয়েন্স রাখা, কনটেক্সট রাখাটা খুব ইম্পর্টেন্ট। এটা লঙ্গার সিকোয়েন্স নিয়ে কাজ করতে পারে না, আর ট্রেনিং প্রসেসটা অনেক বেশি স্লো, কারণ যখন তুমি ক্যারেক্টার হচ্ছে করবা, এটাকে নিউমেরিক নাম্বারে হচ্ছে রূপান্তর করবা, তখন আসলে আমাদের
ভোকেবুলারি সাইজটা বা হচ্ছে তোমার ইয়ার সাইজটা, সরি এখানে তো ভোকেবুলারি নিয়ে কাজ হবে না, তো আমাদের যে নিউমেরিক্যাল ভেক্টরটার সাইজ বা অ্যারেটার সাইজ সেটা আসলে অনেক লং হয়ে যাবে। ম্যাম ইউজফুল ফর এই জিনিসটা আরেকবার বুঝিয়ে দিবেন। আচ্ছা, স্পেলিং কারেকশন এটা কাজে লাগে, কারণ এখানে দেখো ক্যারেক্টার চেকটা হয়, ক্যারেক্টার নিয়ে কাজ করে। ক্যারেক্টার লেভেল আরএন হচ্ছে একটা মডেলের নাম, এই মডেলটা রান করতে এটা কাজে লাগে। আরএন মডেল তো তোমরা এখনো পড়ো নাই, পড়লে বুঝতে পারবা। আর হ্যান্ডেলিং আউট অফ ভোকেবুলারি ওয়ার্ডস, ভোকেবুলারি কি ছিল, ওয়ার্ডস নিয়ে কাজ করতো না, আর এখানে তো ক্যারেক্টার লেভেল নিয়ে কাজ করতেছে। সো যেসব ওয়ার্ড গুলো আসলে ভোকেবুলারির মধ্যে নাই, ওইসব ওয়ার্ড গুলা নিয়ে এটা কাজ করতে পারে বা এটাকে হ্যান্ডেল করতে পারে। ম্যাম লঙ্গার সিকোয়েন্স বলতে ম্যাম? এবার হচ্ছে ওয়ার্ড লেভেল। আচ্ছা, লঙ্গার সিকোয়েন্স বলতে তুমি একটা উইকিপিডিয়ার পড়ো, একটা উইকিপিডিয়ার যে একটা পোস্ট খুলো, ঠিক আছে, বা তুমি মনে করো ফেসবুকে একটা পোস্ট দিলা, বিশাল বড় পোস্ট, তাইলে ওই পোস্টের ফার্স্ট লাইনের সাথে কি লাস্ট লাইনে নেই। সাপোজ তোমার ফ্রেন্ড হচ্ছে সেন্টি খাইছে, সেন্টি খেয়ে সে এত বড় একটা পোস্ট দিছে, এখন থেকে সে কারণ লেখা শুরু করছে যে অমুক দিন অমুক ঘটনাটা ঘটছিল, তারপরে এটা হয়েছে, লাস্টে সে বলছে যে এটা আমার খারাপ লাগছে। এখন এই যে তার লাস্ট লাইনটা আমার খারাপ লাগছে, এটার সাথে কি ফার্স্ট লাইনের কানেকশন নেই? ওই যে অমুক দিন একটা ঘটনা ঘটছিল এটার জন্য তার খারাপ লাগছে, জি হ্যাঁ, ম্যাম। এই যে কানেকশনটা, এটা একটা লং সিকোয়েন্স না, ওটাকেই বলতেছে লঙ্গার সিকোয়েন্স। হ্যাঁ, এখন এটা যে ও দেখো এটা ক্যারেক্টার লেভেলে কাজ করতেছে, রাইট? তাইলে এখানে একটা আসলে ওয়ার্ড বানানোর জন্য, হ্যাঁ, সাপোজ হ্যাপি, এই ওয়ার্ডটা বানানোর জন্যই এইচ এর পরে এ আসছে, এর পরে পি আসছে, তারপর আরেকটা পি আসছে, তারপর আরেকটা ওয়াই আসছে। এই ওয়ার্ডটা বানানোর জন্য কিন্তু মডেলকে সিকোয়েন্স মাথায় রাখা লাগতেছে, ঠিক আছে? তারপরে আবার এই ওয়ার্ড বানায় সে সেন্টেন্সের সিকোয়েন্সটাকে প্রিজার্ভ করবে, তারপরে সেন্টেন্সের সিকোয়েন্সটাকে প্রিজার্ভ করে আবার কনটেক্সটের সিকোয়েন্সকে প্রিজার্ভ করবে। এটা অনেক টাফ জব হয়ে যাচ্ছে না, এই জন্য লং আর সিকোয়েন্স এটা ভালো কাজ করে না। এবার বোঝা গেছে জি ম্যাম। সিকোয়েন্সটা? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে ওয়ার্ড লেভেল ভেক্টরাইজেশন। এটা কি হবে, সেন্টেন্সকে আসলে ছোট ছোট ওয়ার্ডে ভাগ করবে। কমন ইন এনএলপি টাস্ক প্লাস সেন্টিমেন্ট অ্যানালাইসিস, মানে এনএলপি টাস্কগুলোতে এটা মোটামুটি দেখা যায়, এবং এটার কিছু রিপ্রেজেন্টেশনের বা কিছু টেকনিক হচ্ছে ওয়ান হট এনকোডিং, ব্যাগস অফ ওয়ার্ড, টিএফআইডিএফ, ওয়ার্ড এমবেডিং। আমরা আজকে দুইটা দেখবো, টিএফআইডিএফটা দেখবো, আরেকটা হচ্ছে আরেকটা টেকনিক দেবো, নামটা মনে পড়তেছে না, একটু আগে একটা দেখছি। সো ওই দুইটা দেখে আজকে আমরা কি ক্লাস করবো, নেক্সট আর বাকিগুলো দেখবো। আচ্ছা, এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা ইন্টারপ্রেটেবল, মানে যেহেতু তোমার একদম তুমি হিউম্যান ওয়ার্ড ইউজ করতেছো, এটা ইজিলি ইন্টারপ্রেট করা যায় বা বোঝা যায়। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আচ্ছা, এটা একটা প্রবলেম হচ্ছে যে তুমি আসলে মডেলটাকে যে ওয়ার্ডগুলা দিয়ে বানাবা, সেই ওয়ার্ডগুলোর বাইরে হুট করে একটা আনসিন ওয়ার্ড চলে আসলে তখন হইতেছে এটা হ্যান্ডেল করতে পারবে না বা কনফিউজড হয়ে যাবে যে এই ওয়ার্ডটা আসলে কোত্থেকে আসছে, সে ওয়ার্ডটাকে কোনো রিপ্রেজেন্টেশন দিতে পারবে না, এটা একটা প্রবলেম। আর সেকেন্ড প্রবলেম হচ্ছে ইগনোর সাব ওয়ার্ড ইনফরমেশন। ওই যে সাব ওয়ার্ডের কথা একটু আগে বললাম না, ইটিং, তাহলে সে ইটা টোকেন দিবে, ইটিং কেও একটা টোকেন দিবে, এই যে সাব ওয়ার্ড ইনফরমেশনটা এটা আসলে থাকে না, যার কারণে আমার ভেক্টরের সাইজটা অনেক বড় হয়ে যায়। মানে তুমি যখন টেক্সটকে ভেক্টরাইজেশন করে একটা নিউমেরিক অ্যারেতে রূপান্তর করতেছো, অ্যারেটাকে আমরা ভেক্টর বলি, ঠিক আছে? তো ভেক্টরের সাইজটা হচ্ছে অনেক বড় হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে সাব ওয়ার্ড লেভেলের, যেমন সাব ওয়ার্ড লেভেলে কি হবে, এই যে আনহ্যাপিনেস, আনহ্যাপিনেসকে কি হবে, আনহ্যাপিনেসকে আমরা একটা আলাদা ভোকাবুলারি হবে, হ্যাপি একটা ভোকাবুলারি হবে, নেস একটা ভোকাবুলারি হবে, এবং পরবর্তীতে যতগুলা ওয়ার্ডের মধ্যে আন আসবে, যেমন হচ্ছে আনইম্পর্টেন্ট, সো তখন কি হবে, এই আনটাকে সেম ভোকাবুলারি বা ইন্ডেক্স দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করা হবে। যতগুলা ওয়ার্ডে নেস আসবে, কতগুলো ওয়ার্ডে কি হবে, নেসকে একটা আলাদা দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, এবং এই হ্যাপিটা কি হবে, এই হ্যাপিটা হচ্ছে হ্যাপি হিসেবে কাউন্ট হয়ে যাবে। সো আনহ্যাপিনেস, সো এইভাবে যখন সাব ওয়ার্ড দিয়ে দিয়ে হচ্ছে আমরা
টোকেনাইজেশন করব তখন আসলে আমরা ওয়ার্ডগুলো কিভাবে ভেঙে ফেলবো। তো এটা দুটো এক্সাম্পল দেওয়া আছে, একটা হচ্ছে ওয়ার্ড পিস টোকেনাইজার, একটা হচ্ছে সেন্টেন্স পিস টোকেনাইজার। খুবই অ্যাডভান্স লেভেলের জিনিস, এখন বোঝার দরকার নাই, ম্যাম এই মাথায় জিনিসগুলা রেখে কি, দাও। এগুলা কি ঠিক কোনো আছে, টুল? আম, এগুলো টুল বলতে এগুলাকে তুমি পাইথনে এমন এক ফাংশন পাবা যারা আসলে এগুলো কাজ করে দেয়, বাট এটা টুল না, এটা একটা ফাংশন, এবং এখানে আসলে ম্যাথমেটিক্যাল কাজই হয়। আমরা দেখবো একটু পরে, আমরা কিছু ম্যাথস দেখবো, ঠিক আছে, এবং বেসিক কিছু জিনিস রাখার চেষ্টা করছি। ওয়ার্ড পিস, সেন্টেন্স পিস হচ্ছে খুবই লেটেস্ট টোকেনাইজার, এবং এগুলো আই থিঙ্ক আরেকটু পরে ডিটেলস জানলেই ভালো। ম্যাম এই সাবওয়ার্ড আমরা যে নেয়ার ক্ষেত্রে আচ্ছা, কি আমাদের এবার নিজস্ব স্বাধীনতা আছে? হ্যালো ম্যাম। এখন তুমি মনে করো যে একটা ওয়ার্ডকে তুমি ভেঙে ফেললা, ঠিক আছে, সো যেমন হ্যাপিকে তুমি ভেঙে ফেললা, তুমি এইচ এ রাখলা আর ওদিক হচ্ছে পি পি রাখলা, তাহলে এটা কিন্তু কোনো মিনিংফুল কিছু না, ঠিক আছে। সো তোমাকে আসলে ওই সাফিক্স প্রিফিক্স মিনিং ধরেই ভাঙতে হবে, কারণ জি এখানে যে আন আর নেসকে ভাঙছে, তুমি এমন অনেক ওয়ার্ড পাবা ইংলিশ শব্দে যেখানে আসলে আন আছে, এবং আনকে তুমি অনেক ওয়ার্ডে ইউজ করতে পারবা, ঠিক আছে। মানে নেক্সটে তোমার আসলে এমন আরো অনেক ওয়ার্ড আসবে যেখানে আন থাকবে, তারপরে হচ্ছে নেস থাকবে, এরকমও তুমি অনেক ওয়ার্ড পাবা, কারণ নেস কি, নেস আসলে একটা সাফিক্স, আর আমার ওয়ার্ডটা আসলে এখানে হ্যাপি, ঠিক আছে। সো বেসিক্যালি তোমাকে সাফিক্স প্রিফিক্স ধরেই ভাঙতে হবে, নাহলে আসলে তোমার ভাঙা কোনো লাভ নাই। তুমি যদি রিচকে ভাঙো, সাপোজ আর ই একটা দিলা আর হচ্ছে এ সি এইচ দিলা, তুমি তো এই দুটো ওয়ার্ডের কোনো, এই দুটো সাব ওয়ার্ডের কোনো রিপিটেশন পাবা না, তাহলে তোমার শুধুমাত্র হচ্ছে ভেক্টরটা শুধু কমপ্লেক্সই হবে, বাট কোনো লাভ আর হবে না। বাট এখানে কিন্তু, এখানে যে সাফিক্সে ভাঙছে, সাব ওয়ার্ডে ভাঙছে, এই সাব ওয়ার্ডে ভাঙায় কিন্তু কি হবে, পরবর্তীতে আমার ভেক্টরের সাইজটা রিডিউস হবে, আমি এই ওয়ার্ড গুলা বা এই সাব ওয়ার্ড গুলা পরবর্তীতে ইউজ করতে পারবো। তো অবশ্যই এখানে আসলে মিনিংফুল জিনিস হওয়া লাগবে। জি তোমার ম্যাম, মেইন বুঝতে টার্গেট কি? পেরেছি। তোমার মেইন টার্গেট হচ্ছে সেন্টেন্স মিনিং বের করে মডেলকে দিয়ে ক্যালকুলেশন করানো, তাই না? তো তোমাকে যদি, তুমি যদি মিনিং ধরেই আসলে না গাও, তাহলে তো লাভ নাই কোনো। এই কাজগুলো কি কোনো মডেল বা কি করে দিবে? আচ্ছা, মডেল করে দিবে না, এগুলোর ফাংশন আছে, মানে পাইথনে এগুলোর ফাংশন লেখা আছে, তোমার ফাংশন কল দিলেই হয়ে যাবে। এটা তো কোনো মডেলের কাজ না, তুমি মডেলকে দিবা, তুমি টেক্সটকে মডেলে দেওয়ার জন্য প্রেজেন্ট করতেছো, ঠিক আছে, সেই ওয়েতে প্রেজেন্ট করতেছো। ওকে, আচ্ছা, এটা জি ম্যাম। মেইন কথা হচ্ছে এটা কি করে, এটা ভোকাবুলারি সাইজকে রিডিউস করে, আর রেয়ার ওয়ার্ড গুলাকে আসলে এটা হ্যান্ডেল করে, কারণ তুমি যখন এভাবে ছোট ছোট করে ভাঙবা, অনেক ধরনের ওয়ার্ড চলে আসবে, বাট ছোট ভোকাবুলারি সাইজের মধ্যে আসবে। আচ্ছা, সিকোয়েন্স ক্যান বি লঙ্গার দেন ওয়ার্ড লেভেল। ওয়ার্ড লেভেল আসলে যতটুকু সিকোয়েন্স নিয়ে কাজ করতে পারে, এটা তার চেয়েও বেশি সিকোয়েন্স নিয়ে কাজ করতে পারবে। এবার হচ্ছে সেন্টেন্স লেভেল। সেন্টেন্স লেভেল হচ্ছে তোমার যদি অনেক বড় একটা ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্টের প্রত্যেকটা সেন্টেন্সকে তুমি একটা করে টোকেন ধরবা বা একটা করে ভেক্টর ধরে কাজ করবা। সো সেই ক্ষেত্রে এখানে কিছু নাম দেওয়া আছে, জাস্ট মাথায় রাখো, তাহলেই হবে। রিপ্রেজেন্টেড ইউজিং এমবেডিং দ্যাট ক্যাপচার দ্য এন্টায়ার সেন্টেন্স মিনিং, ঠিক আছে, আসলে সেন্টেন্স ধরে কাজ করে। তো এটা আসলে সব ক্ষেত্রে যে লাগে এমন না, এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে ক্যাপচার সেন্টেন্স সেমান্টিক আর সুইটেবল ফর ক্লাসিফিকেশন সিমিলারিটি। তুমি আসলে পুরো একটা সেন্টেন্সের মিনিং ধরে এটাকে বা ইয়া করতেছো, এটা খুব বেশি একটা ইউজ নাই আমি যতটুকু কাজ করছি। আচ্ছা, আমার একটা কল আসছে, 1 মিনিট।
হ্যালো। সো এটার আসলে অ্যাডভান্টেজ হইতেছে এটা সেন্টেন্সের সিমান্টিক মিনিং ধরে ধরে কাজ করে, যেমন সিমিলার টাইপের সেন্টেন্স গুলাকে একভাবে রিপ্রেজেন্ট করবে আর একটু ডিসিমিলার সেন্টেন্স গুলাকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করবে। বাট এটা হচ্ছে কি, এটা আসলে তোমার কম্পিউটেশনালি আরো এক্সপেন্সিভ হয়ে যাবে আর অনেক লার্জ মডেল লাগবে এটাকে করার জন্য, প্রেজেন্ট করার জন্য। ঠিক আছে, কারণ তুমি দেখো, তুমি আসলে সেন্টেন্স তো অনেক অনেক সেন্টেন্স মানে হচ্ছে কি, তার মানে অনেকগুলা নাম্বার লাগবে, আর অনেকগুলা নাম্বার লাগবে মানে কি, এটা আসলে এক্সপেন্সিভ হবে কম্পিউটেশনালি। প্লাস হচ্ছে মডেল অনেক, আমার আসলে অনেক হেভি মডেল লাগবে এটাকে নিয়ে কাজ করার জন্য। এবার হচ্ছে ডকুমেন্ট লেভেল ভেক্টরাইজেশন। এটা হচ্ছে সেন্টেন্স কেও যেমন একটা ইউনিট ধরবে, একইভাবে ডকুমেন্ট কেও একটা ইউনিট ধরবে। যেমন একটা আর্টিকেল কে একভাবে ক্লাসিফাই করবে, একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করবে, একটা ইমেল কে একভাবে রিপ্রেজেন্ট করবে, রিপোর্ট কে একভাবে রিপ্রেজেন্ট করবে। সো এটারও কিছু এক্সাম্পল দেওয়া আছে। ডকুমেন্ট টু ভেক্টর, TF-IDF ভেক্টরস, এটা একটা ইয়ে আছে। ট্রান্সফর্মার বেস এমবেডিংস, এটাও এগুলো নিয়ে কাজ করে। TF-IDF টা আমরা আজকে দেখবো। তো এটার একটা সুবিধা হচ্ছে ক্যাপচার্স কনটেক্সট বিয়ন্ড সেন্টেন্সেস, সুইটেবল ফর টপিক মডেলিং। মানে এটা হচ্ছে তোমার কনটেক্সট নিয়ে কাজ করতে হেল্প করে। তুমি যখন আসলে পুরো ডকুমেন্ট নিয়ে কাজ করবে তখন তোমার আসলে এখানে এটাকে কনটেক্সট করতে কাজ করবে। এই TF-IDF দেখলে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আরো। সুইটেবল ফর টপিক মডেলিং, টপিক মডেলিং হচ্ছে একটা NLP টাস্ক। সেটা হচ্ছে তোমাকে, তুমি যখন অনেকগুলা টেক্সট একসাথে দাও তখন এটা আসলে মডেল করে দেয় যে এখানে কয়টা টপিক আছে এবং কোন টেক্সটটা কোন টপিকের মধ্যে পড়তেছে। তো সেই টপিক মডেলিং এ এটা অনেক কাজ করে। একটা ডকুমেন্ট ক্লাসিফিকেশন, সেটার মধ্যেও কাজ করে। সাপোজ তুমি উইকিহাইভাবে সবগুলা পোস্ট নিয়ে কাজ করতেছো, তো তুমি হচ্ছে একটা মডেল বানাবা যে মডেলটা বলে দিবে যে কোন ডকুমেন্টটা কোন ক্লাসে পড়ে। যেমন কিছু হচ্ছে এন্টারটেইনমেন্টের ক্লাসে পড়তে পারে, কিছু হচ্ছে হিস্ট্রি ক্লাসে পড়তে পারে। তো ওই ডকুমেন্ট ক্লাসিফিকেশন ওইটা সাহায্য করে। একটা প্রবলেম হচ্ছে যে লঙ্গার সিকোয়েন্স এখানে তৈরি হইতেছে। সো এটা একটা লঙ্গার সিকোয়েন্স কাজ করে, বাট তোমার হচ্ছে এখানে কম্পিউটেশনাল পাওয়ার বেশি লাগবে, আর মেমোরি অনেক বেশি লাগবে, কম্পিউটেশন করতে অনেক বেশি কস্ট লাগবে। এটা একটা প্রবলেম। আচ্ছা, এবার হচ্ছে সবচেয়ে যদি এটা বলি, মানে অ্যাডভান্স লেভেলের বলি, তাহলে এটা হচ্ছে ডাইনামিক ভেক্টরাইজেশন। ফার্স্টে হইতেছে যেটা কি, এটা আসলে ইচ ওয়ার্ড, token or word gets a representation depending on surrounding context. For example, bank in river bank, আবার হচ্ছে ব্যাংক ইন মানি ব্যাংক। সো দুই জায়গায় কি করবে, ব্যাংককে আসলে আলাদা আলাদা ভাবে রিপ্রেজেন্ট করবে, কারণ একটা হচ্ছে রিভার ব্যাংক এক ধরনের অর্থ বহন করতেছে, মেমোরি ব্যাংক অর্থ এক ধরনের অর্থ বহন করতেছে। সো এই যে আসলে ডাইনামিক্যালি ঠিক করতেছে যে একটা টেক্সটকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে বা কি ধরনের নাম্বার দেওয়া হবে, এই প্রসেসটাকে আমরা বলতেছি ডাইনামিক ভেক্টরাইজেশন বা কনটেক্সচুয়াল ভেক্টরাইজেশন। বাট জিপিটি তো মানে আমরা সবাই জিপিটি সম্পর্কে পরিচিত, যে চ্যাট জিপিটি, ঠিক আছে, ওরা হচ্ছে আসলে এই ধরনের ভেক্টরাইজেশনটা ইউজ করে। ক্যাপচার্স মিনিং ভ্যারিয়েশন অ্যাক্রস কনটেক্সট, এখানে আসলে মিনিং নিয়ে কাজ করা বেশি হয়, কনটেক্সটের চেয়েও এখানে মিনিং এ বেশি ফোকাস থাকে। যেমন ওই যে ব্যাংক, ব্যাংক আসলে কোন মিনিং এ ইউজ হতেছে এটাকে আসলে ফোকাস করে এখানে টেক্সট ভেক্টরাইজেশনটা হচ্ছে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অবশ্যই এটা অনেক কমপ্লেক্স একটা প্রসেস, কারণ যেহেতু মিনিং নিয়ে কাজ করতেছে তার মানে এখানে কমপ্লেক্স ক্যালকুলেশন আছে। যেমন তোমাদের এই কোর্সে পড়াবো না, বাট অ্যাটেনশন একটা মেকানিজম আছে, এটা হচ্ছে ওই অ্যাটেনশন মেকানিজম। এটার একটা এক্সাম্পল, যে এই অ্যাটেনশন মেকানিজম হইতেছে একটা ভেক্টর দেয়, মানে এই ভেক্টরের পাশাপাশি আরো একটা ভেক্টর দেয়, যে ভেক্টরের মধ্যে কোন ওয়ার্ডটার প্রতি অ্যাটেনশন বেশি দিতে হবে ওইটা ক্যালকুলেট করে দেয়। সো এটা অনেক কমপ্লেক্স একটা জিনিস। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে, তাহলে তো একটা পেপার আছে, অ্যাটেনশন অল ইউ নিড, ট্রান্সফর্মার বেস লার্নিং এর বেস পেপার, খুব পপুলার একটা পেপার। সাইটেশন লাখের কাছাকাছি হয়ে যেতে পারে। সো এই পেপারটা দেখতে পারো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে, বাট এখানে পড়াবো না আমি। ফিউচারে যদি কখনো NLP রিলেটেড কোর্স নেই তাহলে তখন পড়াবো। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে কমপ্লেক্স, রিকোয়ার্স প্রি ট্রেন্ড মডেল। এখানে আসলে প্রি ট্রেন্ড একটা ভোকাবুলারি অপশন থাকা লাগবে। মানে প্রি ট্রেন্ড বলতে হইতেছে মডেলটাকে আগে ল্যাঙ্গুয়েজের অর্থ কি বা ল্যাঙ্গুয়েজটা আসলে কোন ক্ষেত্রে কি ধরনের অর্থ বহন করে, এই ধরনের কিছু ডকুমেন্ট দিয়ে আগে হচ্ছে প্রি ট্রেন করতে হবে। তারপর হচ্ছে তোমার সেই প্রি ট্রেন মডেলটা দিয়ে তোমাকে হচ্ছে ভোকাবুলারি সেট বানাতে হবে। সো বুঝতেই পারতেছো অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস।
যাই হোক হায়ার কম্পিটিশন কস্ট হবে অবশ্যই স্বাভাবিকভাবে, যেহেতু একটা মডেল প্রিটেন্ড করবে, একটা মডেল দিয়ে তুমি আসলে তোমার টোকেনাইজেশনটা করতেছো। সো এটা আসলে খুবই একটা কমপ্লেক্স জিনিস। আচ্ছা, এবার হচ্ছে ভেক্টরাইজেশন টেকনিক পড়বো। একটা হচ্ছে ব্যাগস অফ ওয়ার্ড, এটা হচ্ছে টিএফআইডিএফ। ব্যাগস অফ ওয়ার্ড সম্পর্কে আইডিয়া ম্যাম আছে? আগের স্লাইড একটু যাবেন। হ্যাঁ বলো। এখানে যে অ্যাডভান্টেজ আছে, এখানে আপনি কি যেন বলছিলেন? ওই যে মিনিং নিয়ে কাজ করে, দেখো উপরে রিভার ব্যাংক আছে, রাইট? রিভার ব্যাংকের মানে কি? আর নদীর ধার, নদীর ধারা। মানি ব্যাংকের মানে কি? এমনি ব্যাংক আর কি। হ্যাঁ, তাইলে এই যে একটা ওয়ার্ড ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট ভাবে ইউজ হচ্ছে, হ্যাঁ সেই জিনিসটা এই ধরনের ওয়ার্ড এমবেডিং ক্যাপচার করে এবং তোমাকে ম্যাম তাহলে যখন মিনিং এর সে সাথে সাথে এটা কনটেক্সটও মানে কাউন্ট করবে, তাই না? মানে কি হ্যাঁ কনটেক্সটে জিনিসটা বলতেছে। হ্যাঁ জি বুঝতে পারছি। মানে আগের যে ইয়াগুলো ছিল ওরা যেমন কনটেক্সট প্রিজার্ভ করতো, এখানে কনটেক্সটের পাশাপাশি মিনিং আসছে। দেখো আগের একটার মধ্যে কিন্তু মিনিংটা ছিল না, ঠিক আছে? এখানে আসলে মিনিংটা হাইলাইট হয়েছে, মানে ও ডিরেক্ট মিনিং নিয়ে কাজ করে। আগে হয়তো বা ম্যাম যদি মিনিং নিয়ে যদি কাজ করে তাহলে তো ব্যাংকে এখানে ব্যাংকে সেম ইয়াতে ধর অর্থ ভিন্ন করবে না? অর্থ, নদীর ধার বলতে গিয়ে নদীর ব্যাংক বলে ফেলবে। না না না, এটা আগে হইতে পারতো। আগে হয়তো বা তোমার আগের আগের যে আমরা এক্সাম্পল গুলো পড়তাম, ওইখানে কি হইতে পারতো যে ওখানে হয়তো বা দুই জায়গায় ব্যাংকে একটা সেম নাম্বার দিয়ে ধরতে পারতো, ঠিক আছে? তারপরে ওর কনটেক্সট থাকতো রিভার, আরেক জায়গায় থাকতো মানি। সেই কনটেক্সট উপর বেস করে কখনো কখনো সে সঠিক অ্যান্সার দিত, কখনো কখনো সে ভুল অ্যান্সার দিতে পারতো, ঠিক আছে? কারণ মডেল কখনো 100% ভালো রাইট প্রেডিকশন দেয় না, ভুল তো থাকে। চ্যাট জিপিটি ইউজ করতে দেখছোই যে সবসময় আসলে অ্যাকুরেট অ্যান্সার থাকে না। সো এখানে যেটা হবে, এখানে আসলে ব্যাংক দুটাকে আগে থেকে ডিফারেন্সিয়েট করবে। এখন ডিফারেন্সিয়েট ওয়ে মানে অনেক ওয়ে আছে। একটা হতে পারে ডিফারেন্ট ইউজ করা, আরেকটা হতে পারে ওই যে অ্যাটেনশন মেকানিজমের কথা বললাম না, অ্যাটেনশন মেকানিজম ক্যালকুলেশন করবে। তারপরে এই যে প্রিটে মডেল ইউজ করা, যেটা থাকবে যে এই মডেলটার অলরেডি ল্যাঙ্গুয়েজের একটা এসেন্স থাকবে, মানে এই ল্যাঙ্গুয়েজে কি ধরনের অর্থ আছে সেটার একটা এসেন্স থাকবে। সো ওই একটা অলরেডি প্রিটেন্ড মডেল দিয়ে তারপর হচ্ছে তুমি আবার এটাকে ইয়া করবা, টোকেনে ভেক্টরাইজ করবা। ম্যাম এগুলো কি আমরা হাতে কলমে করবো? বুঝি নাই। মানে এগুলো কি আমাদেরকে হাতে কলমে করানো মানে এগুলো কি আমাদেরকে প্র্যাকটিক্যাল করানো হবে ম্যাম সব কাজ? এই কোর্সে সবগুলো হবে না, এই কোর্সে সবগুলো আমি শুধু তোমাদেরকে এক্সপ্লেন করবো না, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস, ঠিক আছে? সো সবগুলো আসলে তোমাদের জানালে তোমরা বুঝপাও না এখন। হয়তো বা আমাদের থার্ড ফোর্থ ইয়ারে কোর্সে কি এগুলো তুমি সব জানতে পারবা। এগুলো আপাতত এক্সাম্পল হিসেবে রাখো, এগুলো তো থিওরিটিক্যাল পড়াশোনা। ম্যাথে আমরা একটু পরে যাব, যেগুলো তোমরা পারবা আসলে। আচ্ছা, ব্যাকস অফ ওয়ার্ড সম্পর্কে আমাদের আইডিয়া আছে? হ্যাঁ, না ওয়ালিদ স্যার করায়নি? আমি মনে হয় ওয়ালিদ স্যারের কোর্সে ম্যাম আইডিয়া নেই। দেখছিলাম যে ব্যাকস অফ ওয়ার্ড করাইছে। না ম্যাম এটা করানো হয়নি। আচ্ছা ঠিক আছে। সো ব্যাকস অফ ওয়ার্ড হচ্ছে একটা ভেক্টরাইজেশন টেকনিক। মানে কি, তোমার হচ্ছে ওয়ার্ড গুলাকে নাম্বারে রূপান্তর করার একটা টেকনিক, খুব বেসিক লেভেলের একটা টেকনিক, একদম শুরু দিকের একটা টেকনিক, অতটা অ্যাডভান্স লেভেলের না, ঠিক আছে? মানে বেসিক কোন রকম কাজ করা যায় এরকম একটা টেকনিক। Backs of word is a text representation technique where a document is converted into vector based on word counts. তার মানে কি, এটা আসলে ওয়ার্ড কাউন্টস এর উপর ডিপেন্ড করে টেক্সট গুলাকে নাম্বারে রূপান্তর করে। যেহেতু শুধুমাত্র ওয়ার্ড কাউন্টের উপর বেস করে কাজ করতেছে, এটা কি করে, এটা আসলে ওয়ার্ড সিকোয়েন্স বা ওয়ার্ড অর্ডারটাকে ইগনোর করে, বা হয়তো ওয়ার্ডের মধ্যে যে গ্রামার আছে গ্রামারটাকেও ইগনোর করে। একটা মিনিট। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ডটাকে কি করে, ওয়ার্ডটাকে একটা ব্যাগ হিসেবে চিন্তা করে, টেক্সটের ব্যাগ হিসেবে, মানে ওয়ার্ডের ব্যাগস হিসেবে চিন্তা করে। এই জন্য এটার নাম কি, ব্যাগস অফ ওয়ার্ডস, ঠিক আছে? সো এটার ম্যাথমেটিক্যাল ডেফিনেশনে যদি যাই, আমার কাছে যদি একটা ডকুমেন্ট ডি থাকে এবং আমার ভোকাবুলারি ওয়ার্ড যদি ভিজে হয়, যেটা সাবস্ক্রিপ্ট হওয়ার কথা ছিল, মানে এরকম ভিজে এর মতো এরকম লেখার কথা ছিল, তাহলে ভোকাবুলারি যদি হচ্ছে আমার ভিজে থাকে, তাহলে ব্যাগস অফ ওয়ার্ড কি হবে, একটা পার্টিকুলার ওয়ার্ড
ওয়ার্ডের জন্য, মানে আমার যে নাম্বার ওয়ার্ডের জন্য কি হবে এটা? এটা হবে হচ্ছে কাউন্ট অফ ভিজে ইন ডি, মানে ওই ভোকাবুলারিটা একটা পার্টিকুলার ভোকাবুলারি ডির মধ্যে কয়বার আসছে সেটাই হচ্ছে আমার ব্যাকস অফ ওয়ার্ড অফ জে। বোঝা গেছে? আচ্ছা, না বুঝলেও পরবর্তীতে আমরা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে বুঝবো। তাহলে এটা অ্যাডভান্টেজেস গুলো কি? অ্যাডভান্টেজ গুলো সেটা খুবই সিম্পল এবং খুবই ফাস্ট, কারণ জাস্ট তুমি আসলে ওয়ার্ড গুলো কাউন্ট করতে পারলে এটাকে তুমি কনভার্ট করে ফেলতে পারবা। এটার বেসলাইনটাও ভালো, মানে মোটামুটি এটা ভালো কাজ করে, খুব ভালো, মানে একদম এক্সিলেন্ট কাজ না করলেও এটা ভালো কাজ করে। ছোট ডেটা সেটের জন্য এটা খুবই একটা কার্যকর জিনিস, কারণ ছোট ডেটা সেটে ডিপেন্ডেন্সি কম থাকবে, তো সেই ক্ষেত্রে এটা আসলে অনেক ভালো কাজ করবে। আচ্ছা, এটার লিমিটেশনস কি? ফার্স্ট অফ অল হচ্ছে এটা ওয়ার্ড অর্ডার ইগনোর করে। যেহেতু আমি আসলে শুধুমাত্র কাউন্ট নিয়ে কাজ করতেছি, এখানে আসলে ওয়ার্ড অর্ডার নাই, কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড আসবে, কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড আসতে পারবে না, এটা আসলে নাই। মিনিং নিয়ে তো একেবারেই কাজ করে না, এবং হচ্ছে মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে হচ্ছে তোমার ভোকাবুলারি অনেক বেশি লার্জ হয়ে যায়। আর এটার একটা প্রবলেম হচ্ছে, তুমি যখন এটাকে নাম্বারে বা ভেক্টরে কনভার্ট করবা, এটা হচ্ছে স্পার্স ভেক্টর ক্রিয়েট করবে। স্পার্স ভেক্টর সম্পর্কে আইডিয়া আছে আমাদের? না ম্যাম। না ম্যাম। স্পার্স ভেক্টর বা স্পার্স যেটা হচ্ছে ওই ডেটা সেট যে ডেটা সেটে জিরোর পরিমাণ অনেক বেশি থাকে, ঠিক আছে, মানে অনেক বেশি জিরো থাকে। কারণ জিরো কি, জিরো আসলে একটা জিরো কখনো আসলে অতটা অর্থ বহন করে না। তো তুমি যদি আসলে শুধুমাত্র রিপ্রেজেন্টেশনের জন্য অনেক বেশি জিরো ইউজ করো, এটা আসলে নেগেটিভ, এটা শুধু শুধু কম্পিউটেশনাল পাওয়ার বাড়াচ্ছে বা কম্পিউটেশনাল কস্ট বাড়াচ্ছে। সো যখন একটা ডেটা সেটের মধ্যে অনেক বেশি জিরো তৈরি হয়, তখন সেটাকে আমরা স্পার্স ভেক্টর বা স্পার্স ডেটা সেট বলি। সামনে যখন আমরা করব তখন আমরা বুঝতে পারবো যে কেন আসলে এটাতে এত বেশি জিরো তৈরি হচ্ছে। ওকে, সো লেটস সি আ এক্সাম্পল। আমার দুইটা, মানে আমার ডেটা সেটের মধ্যে দুইটা, আমার ডকুমেন্টে দুইটা সেন্টেন্স আছে, একটা হচ্ছে আই লাভ এআই আর একটা হচ্ছে এআই লাভস পিপল, ঠিক আছে? তো ফার্স্টে আমাকে আমার ইউনিক ভোকাবুলারি গুলো বের করতে হবে। সো ফার্স্টে আমাকে এগুলো বের এবং প্রত্যেকটা একটা ইনডেক্স দেখো লাভ আজকে কিন্তু আলাদা নাম্বার দিল, রাইট? বাট আমি যদি আসলে ম্যাম সাবওয়ার্ডে কিছু শোনা যায় না ম্যাম, আটকায় আমার আটকে আসবে, আসতেছিল। প্লুরাল করলে ম্যাম ইয়েস কোনো কথাই আসবে। বোঝা যায়নি। ম্যাম কথা বোঝা যাচ্ছিল না ম্যাম, আটকে আটকে কথা আসতেছিল। শোনা যায় না? এখন শোনা যায়? ম্যাম এখন জি শোনা ম্যাম, যাচ্ছে, তখন কি শোনা হয়েছে? যাচ্ছিল না। এখন বোঝা যায়? জি ম্যাম। ম্যাম একটু আটকে আটকে আসতেছে। আচ্ছা, কথা কি এখন আসে? জি ম্যাম, এখনো আটকে আসে ম্যাম। জি ম্যাম এখনো আছে। হ্যালো, জি ম্যাম আটকে আসে। আমি এটা শিফট করি। একটা মিনিট দাও, আমি আমার ডেটা শিফট করতেছি। আচ্ছা, আমরা এই স্লাইডটাতে ছিলাম, রাইট? দেখা যাচ্ছে স্লাইড? জি ম্যাম। জি ম্যাম। এখানে এটা ঢোকানো গো। স্লাইড দেখা যাচ্ছে? আমার ল্যাপটপে আসলে স্লাইড শো করার মতো এখন ক্ষমতা নাই, খুবই বাজে অবস্থা। ম্যাম ঘুরতেছে, দেখা যাচ্ছে না কিছু। আমিও দেখতে পাচ্ছি ঘুরতেছে। আচ্ছা, বেশিক্ষণ লাগবে না, শেষ করে দিব। আচ্ছা দেখো, এখানে হচ্ছে দুইটা। ম্যাম রসুনা কি অ্যাড হতে পারছে না? উফ, এটা আরেকটা প্রবলেম মিটের।
আচ্ছা, সো এখানে হচ্ছে দুইটা সেন্টেন্স আছে, আই লাভ এআই আর হচ্ছে এআই লাভস পিপল। তাহলে ফার্স্ট হচ্ছে ভোকাবুলারিটা তৈরি করতে হবে। আই আমার একটা ইউনিক ওয়ার্ড, লাভ আমার একটা ইউনিক ওয়ার্ড, এআই আমার একটা ইউনিক ওয়ার্ড, তারপর হচ্ছে লাভস একটা ইউনিক ওয়ার্ড আর পিপল একটা ইউনিক ওয়ার্ড। তো যেটা বলতেছিলাম যে এখানে আসলে সাবওয়ার্ড নিয়ে যেহেতু কাজ করে না, তাইলে লাভ আর লাভসকে কিন্তু আলাদা টোকেন হিসেবে ধরা হয়েছে। কিন্তু আসলে যদি আমরা সাবওয়ার্ড নিয়ে কাজ করতাম তাহলে এখানে লাভ গুলা একটা টোকেন হইতো আর এসটা একটা ডিফারেন্ট সাবওয়ার্ড হইতো, এটা একটা ডিফারেন্ট টোকেন হইতো। এবার এগুলোকে আমরা ইন্ডেক্সিং করব, মানে আমার যে কটা ভোকাবুলারি আছে প্রত্যেকটা ভোকাবুলারিকে আমরা ইন্ডেক্সিং করব। যেমন আই হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে বসবে, লাভ হচ্ছে 1, এআই হচ্ছে 2, লাভস হচ্ছে 3, পিপল হচ্ছে 4। এখানে কোনো সিকোয়েন্স মেনটেন করার দরকার নাই, যেহেতু ব্যাকস অফ ওয়ার্ড কোনো সিকোয়েন্স দিয়ে কাজ করে না, সো এখানে যে সিকোয়েন্স মেনটেন করে ইন্ডেক্সিং করতে হবে ব্যাপারটা এরকম না। তুমি তোমার মতো ইচ্ছে মতো করতে পারো ইন্ডেক্সিং। আচ্ছা, এখন আমি এরপর কাউন্ট করব আমার কোন ভোকাবুলারিটা কয়বার আসছে। ফর এক্সাম্পল, আই আসছে একবার, লাভ আসছে হচ্ছে একবার, এআই হচ্ছে আসছে একবার, ঠিক আছে? এটা একটা পার্টিকুলার ডকুমেন্টের জন্য আমি কাউন্ট করতেছি। ফর এক্সাম্পল হইতেছে আই লাভ এআই, এখানে আই একবার আছে, লাভ একবার আছে, এআই একবার আছে, লাভস আছে 0 বার, পিপল আছে 0 বার, ঠিক আছে? এখন আমাকে একটা টেবিল ডিজাইন করতে হবে। সেই টেবিলটাতে আমি বললাম যে আমার কলাম বরাবর থাকবে আমার ভোকাবুলারি গুলা। ফর এক্সাম্পল আই লাভ এআই লাভস পিপল, এই ভোকাবুলারি গুলা থাকবে। আর রো বরাবর থাকবে হচ্ছে আমার একটা ডক। তাহলে ডক ওয়ানে কি ছিল? ডক ম্যাম ওয়ানে লাভস হচ্ছে, আর পিপল 0 কেন? বলতেছি। এখন দেখো ডকুমেন্ট ওয়ানে কি ছিল? ডকুমেন্ট ওয়ানে আই ছিল একবার, তাহলে এখানে এক আসছে। লাভ ছিল একবার, এখানে এক আসছে। এআই ছিল একবার, তাই এক আসছে, কিন্তু লাভস ছিল না। এটা ডকুমেন্ট ওয়ানের জন্য কাউন্ট করছে, ঠিক আছে? সো লাভস ছিল না, তাই লাভ 0 বার, আর পিপল ছিল না, তাই পিপল 0 বার। তাহলে ডকুমেন্ট ওয়ানের ভেক্টরাইজেশন রিপ্রেজেন্টেশন হবে হচ্ছে 1 1 1 0 0। মানে দেখো যেই টেক্সট গুলো আসছে জাস্ট ওই টেক্সট গুলোর মধ্যে এখানে 1 বসাই দিছে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ডকুমেন্ট 2 দেখি। ডকুমেন্ট 2 তে যেটা করছে যে ডকুমেন্ট 2 তে হচ্ছে আই নাই, তাই আই এ 0, লাভ নাই তাই লাভে 0, আর হচ্ছে এআই নাই তাই হচ্ছে, সরি এআই আছে তাই এআই হচ্ছে 1, লাভস আছে তাই এটা হচ্ছে 1, আর পিপল আছে তাই পিপল হচ্ছে 1। তাহলে এটার ভেক্টরাইজেশনটা কি হবে? 0 0 1 1 1। সো এখানে আসলে কি, এখানে এই যে আমার যদি 100টা সেন্টেন্স থাকে তাহলে আমার আসলে 100টা ভেক্টর হবে। সো এখানে আসলে পুরো কমপ্লেক্সিটিটা ডিপেন্ড করতেছে আবার ভোকাবুলারি কয়টা সেটার উপরে। এখন তুমি দেখো এই যে ফার্স্ট যে আমি ডকুমেন্টটা ক্রিয়েট করলাম, এখানে আমার অলরেডি এই দুইটা আননেসেসারি 0 চলে আসছে, পরেরটাতে আমার আরো 0 0 চলে আসবে। এখন যদি এমন হইতো যে আমার ভোকাবুলারি সাইজ হইতেছে 100, হ্যাঁ, কিন্তু আমার ডকুমেন্ট গুলা হচ্ছে 10 থেকে 15 লাইনের মধ্যে আমার ডকুমেন্ট গুলো শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি হইতো? আসলে 10 থেকে 15টা মধ্যেই আমার হচ্ছে 1 বসতো, বাকি সবগুলো হচ্ছে 0 বসতো। সো এই যে এই ডকুমেন্ট বা রিপ্রেজেন্টেশনে এত বেশি 0 আসতেছে, যেটা কি করতেছে? এটা আসলে স্পার্স ডেটা জেনারেট করতেছে। তাহলে এটা একটা প্রবলেম যে আসলে প্রচুর 0 আসতেছে, আর 0 দিয়ে ক্যালকুলেশন করা আলটিমেটলি কি 0ই আসবে আর একটা। সো এটা আসলে একটা বৃথা ক্যালকুলেশন। সো এটা একটা প্রবলেম যে যখন আসলে আমরা ব্যাকস অফ ওয়ার্ড নিয়ে কাজ করি প্রচুর স্পার্স ডেটা জেনারেট হয়, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাইটা বুঝতে পারছি? জি ম্যাম। জি ম্যাম, সো নেক্সট যাই আমরা, টিএফআইডিএফ এ যাই। সো টিএফআইডিএফ কি মানে? সেটা হচ্ছে যে টিএফ মানে হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি, মানে একটা টার্ম কতবার হচ্ছে আসছে সেটাকে বলে টার্ম ফ্রিকোয়েন্সি। আর ইনভার্স ডকুমেন্টস আইডিএফ হচ্ছে ইনভার্স ফ্রিকোয়েন্স ডকুমেন্টস, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? সো এটা বেসিক্যালি কি মেজার করে যে হাউ ইম্পর্টেন্ট এ ওয়ার্ড ইজ এ, সাইফুল অ্যাক্ট হতে পারছে না একটু। how important a word is in a document relative to entire collection of document। এটা তাহলে টিএফআইডিএফ দেখে এই জিনিসটা বোঝা যায় যে একটা ওয়ার্ড আসলে একটা ডকুমেন্টের মধ্যে কতটা ইম্পর্টেন্ট। সেটা আসলে কিভাবে কাজ করে আমরা একটু পরে দেখবো। যেমন যে ওয়ার্ডগুলো আসলে বারবার আসে, সাপোজ হচ্ছে ইজ, দা, তো আসলে প্রত্যেকটা ডকুমেন্টে যেই ওয়ার্ডগুলো আসতেছে ওই ডকুমেন্টগুলো আসলে খুব ইম্পর্টেন্ট কিছু না, কারণ ওই ডকুমেন্টগুলোকে ধরে যখন আমি প্রেডিকশন করব ও আসলে কি সবগুলা
ডকুমেন্টের জন্য সেম ধরনের রেজাল্ট দিবে, তাহলে এটা আসলে ডিফারেন্সিয়েট করতে পারতেছে না। কিন্তু যেই ডকুমেন্টগুলা আসলে বারবার আসতেছে না, মানে ইউনিক, তার মানে কি ওইটা হচ্ছে ওই ডকুমেন্টের একটা ইউনিক প্রপার্টি হতে পারে, যে ইউনিক প্রপার্টিকে নিয়ে আমরা আগে বেলায় কাজ করতে পারবো। যেমন ভ্যাকসিন, আউটব্রেক, এই ধরনের ওয়ার্ড থাকলে কি হবে, আমরা ইজিলি বলতে পারবো যে এটা একটা প্যান্ডামিক টাইপের ডকুমেন্টের মধ্যে পড়ছে। বাট তুমি কি ইজ, দা, আর এগুলো দিয়ে একটা ডকুমেন্টকে ডিফারেন্সিয়েট করতে পারবা? তার মানে যেই ওয়ার্ডগুলো আসলে খুব বেশি ফ্রিকোয়েন্টলি আসে এই ওয়ার্ডগুলোর ওয়েট কম, বা এগুলো আমাদের খুব বেশি একটা কাজে লাগে না। বাট যেই ওয়ার্ডগুলো আসলে ইউনিক, ওই ওয়ার্ডগুলোকে ধরে আমরা আসলে আমাদের ক্যালকুলেশনটা পরবর্তীতে আগাইতে পারি। তো ওই জিনিসটা আমরা হচ্ছে দেখব। ম্যাম আইডিএফ টা আরেকবার একটু বলবেন? ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, এটা বেসিক্যালি ইন্ডিকেট করে যে একটা ওয়ার্ড আসলে কত ইউনিক। যেই ওয়ার্ড যত বেশি ইউনিক তার আইডিএফ তত বেশি হবে। আসলে দেখি, আচ্ছা, এবং তুমি যখন টিএফ আর আইডিএফ টা বের করবে, দুটাকে গুণ করে দিলে আমরা পাবো হচ্ছে টিএফ আইডিএফ। তো ফার্স্ট হচ্ছে আমরা টিএফ টা দেখি। টিএফ এর ইকুয়েশন হচ্ছে measures how often a word appears in a specific document, মানে একটা স্পেসিফিক ডকুমেন্টে একটা ওয়ার্ড কতবার আসছে সেটা হচ্ছে আমরা টিএফ এ মেজার করি। তো ফার্স্টে হইতেছে নাম্বার অফ টাইমস টার্মটি অ্যাপিয়ার্স ইন এ ওয়ার্ড। তা আমি যদি বলি যে আমি টি এর হচ্ছে টিএফ টা বের করব, তাহলে আমার কি করা লাগবে, যে টার্মটিটা বা ওয়ার্ডটিটা আমার ডি এর মধ্যে কয়বার আসছে সেটা আমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। এরপর আইডেন্টিফাই করতে হবে আমার হচ্ছে টোটাল কয়টা ওয়ার্ড আছে পুরো ডকুমেন্টের মধ্যে। এখন আমার ডকুমেন্টের মধ্যে যদি হচ্ছে একটা ওয়ার্ডই বারবার আসে, তার মানে কি এই ওয়ার্ডটার ফ্রিকোয়েন্সি বেশি। তো ওই জিনিসটা হচ্ছে আমাকে টিএফ বলবে, মানে টার্ম ফ্রিকোয়েন্সি কত। সো চলো একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এক্সাম্পল তার আগে আইডিএফ ক্যালকুলেশনটা দেখি, আইডিএফ এর ইকুয়েশনটা দেখি। আচ্ছা, আইডিএফ বলতেছে যে আমার একটা পার্টিকুলার ওয়ার্ড কতটা ইউনিক, মানে কত কম আসছে সে, এই জিনিসটা হচ্ছে আইডিএফ মেজার করবে। তো আইডিএফ এর ফর্মুলাটা কি? আইডিএফ এর ফর্মুলাটা হচ্ছে যে আমি যদি একটা পার্টিকুলার ওয়ার্ড বা টার্মটি আইডিএফ বের করতে চাই, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে লগ এন বাই ডিএফটি। এন কি? এন হচ্ছে টোটাল নাম্বার অফ ডকুমেন্টস, আর ডিএফটি কি? ডিএফটি হচ্ছে আমার নাম্বার অফ ডকুমেন্টস কন্টেনিং দ্য টার্ম, মানে কয়টা ডকুমেন্টের মধ্যে এই টার্মটা আছে সেটা হচ্ছে আমার ডিএফটি। আর এন কি? এন হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ডকুমেন্ট। দেখো এটা কিন্তু টিএফ এর টোটাল উল্টা সূত্র, মানে উপরে আমার থাকতেছে সবচেয়ে বেশিটা, আর নিচে থাকতেছে হইতেছে আমার সবগুলার সমষ্টি থাকতেছে উপরে, আর নিচে থাকতেছে স্পেসিফিক সেই ডকুমেন্টগুলো যেই ডকুমেন্টগুলোর মধ্যে এই ওয়ার্ডটা আসছে। আচ্ছা, তো এতে যেটা হবে যে যদি এই ওয়ার্ডটা ইউনিক হয়, কম ডকুমেন্টে আসে, তার মানে কি আমার ডিএফটি ছোট হবে। ডিএফটি ছোট মানে হলে কি হবে, আমার টিএফ এর মান আইডিএফ এর মান হচ্ছে কি হবে, কমবে। কারণ কি? কারণ হচ্ছে তোমার এই আটার মান হচ্ছে ডিএফ এর মান যদি আমার বাড়ে, তাহলে এই যে লগের ভেতরের যে মানটা, এই মানটা কি হবে, এই মানটা ছোট হবে। আর লগের ভেতরে যদি ছোট মান হয়, তাহলে মানে কি এটা আসলে বড় হচ্ছে। বুঝতে পারছো? তার মানে হইতেছে if the word appears in every document, IDF becomes low, আর যদি এটা হচ্ছে কম ডকুমেন্টে আসে তাহলে IDF এর মানটা ছোট হবে। So let's see the example, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমার কাছে তিনটা ডকুমেন্ট আছে। ডকুমেন্ট 1 হচ্ছে বলতেছে আই লাভ এআই, পরের ডকুমেন্ট হচ্ছে এআই লাভস পিপল, পরেরটা হচ্ছে এআই হেল্পস পিপল লার্ন। হ্যাঁ, তাহলে ফার্স্টে হচ্ছে আমাকে ভোকাবুলারি বানাইতে হবে। আমি ইউনিক ওয়ার্ড নিয়ে ভোকাবুলারি বানাইলাম। আচ্ছা, এবার আমি এআই ওয়ার্ডটার জন্য আমার টিএফ আইডিএফ ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে ডকুমেন্ট ওয়ার্ডে এটা টিএফ ক্যালকুলেট করি। ডকুমেন্ট ওয়ার্ডে হচ্ছে টোটাল ওয়ার্ড আছে 3টা, এআই আসছে হচ্ছে একবার, তাইলে টিএফ হচ্ছে 1/3। ঠিক আছে, ডকুমেন্ট 2 তেও টোটাল ওয়ার্ড হচ্ছে 3টা, এআই আসছে একবার, তাইলে এইখানেও টিএফ হচ্ছে সেম। কিন্তু ডকুমেন্ট 4 এ হচ্ছে টোটাল ওয়ার্ড হয়ে গেছে 4টা, আর এআই আসছে একবার, তাহলে এটা হয়ে গেছে 1/4। ঠিক আছে, তাহলে টিএফ ক্যালকুলেশন সবাই বুঝতে পারছি কিভাবে টিএফ ক্যালকুলেট করতে হবে? জি ম্যাম। সো এরপর হচ্ছে নেক্সটে দেখি আইডিএফ কিভাবে ক্যালকুলেট করতে হবে। আইডিএফ ক্যালকুলেট করতে হবে কিভাবে? ফার্স্ট হচ্ছে টোটাল ডকুমেন্ট কি আমার 3টা ছিল, 3টা সেন্টেন্স ছিল বা 3টা ডকুমেন্ট ছিল। এখন এআই কি 3টার মধ্যে আসছে না? হ্যাঁ, তাহলে এআই 3টার মধ্যে আসলে কি হবে, আবার ডিএফটি যেটা ওটা 3 হবে। আচ্ছা,
আর টোটাল নাম্বার অফ ডকুমেন্ট মানে n হচ্ছে 3, তাইলে log 3/3 মানে হচ্ছে log 1, log 1 মানে হচ্ছে 0। তার মানে দেখো এআই যেহেতু প্রতিটা ডকুমেন্টে আসছে, এআই হচ্ছে একটা কমন ওয়ার্ড, এটা কোনো ইউনিক ওয়ার্ড না। তার মানে কি হয়েছে, আমার আইডিএফটা অনেক লো হয়ে গেছে। এখন তুমি যদি টিএফ আইডিএফ কম্পিউট করো, মানে আইডিএফ এর সাথে টিএফ কে গুণ করে দিলে এখানে 0ই হবে। তার মানে কি আমার টিএফ আইডিএফ 0 আসতেছে, ঠিক আছে। সো যে যখন আসলে একটা ওয়ার্ড অনেক বেশি কমন হয় তখন কি হয়, তখন আসলে আমার আইডিএফ এর মানটা কমে যায়। এবং একটা ডকুমেন্টের মধ্যে যদি একটা ওয়ার্ড বারবার বারবার আসে তখন কি হয়, তখন হচ্ছে আবার আমার টিএফ এর মানটা বেড়ে যায়। সো তখন তুমি যদি এটাকে আসলে গুণ করে দাও তখন এটা ব্যালেন্স হয়ে তোমাকে আসলে মেজার করে দেয় যে এই ওয়ার্ডটার ইউনিকনেস কতটুকু। সো এভাবে তুমি যদি এআই এরটা ক্যালকুলেট করো তাহলে তুমি দেখবা যে এআই আইডিএফ 0 আসবে, তারপরে পিপলের আইডিএফ হচ্ছে 1.8 আসবে, আর লার্নের আইডিএফ আসবে হচ্ছে 1.10। মানে কি লার্ন হচ্ছে একটা রেয়ার বা অনেক ইউনিক একটা ওয়ার্ড। সো এটার ইম্পর্টেন্স অনেক বেশি, হয়তোবা এই ওয়ার্ডটাই ফোকাস করে ডকুমেন্টগুলোকে ইজিলি ক্লাসিফিকেশন করা যাবে। সো এটাই হচ্ছে টিএফ আইডিএফ এর পারপাস এবং ক্যালকুলেশন। কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম ম্যাম তাহলে টিএফ হ্যাঁ, আইডিএফ এর মান বৃদ্ধি পেলে কি হবে আর লো হইলে কি হবে বলেন, আরেকবার যদি একটু বলতেন। বৃদ্ধি পাইলে আসলে বোঝা যাবে যে এই ওয়ার্ডটা ইউনিক, বা এই ওয়ার্ডগুলোতে ফোকাস করে আমরা হচ্ছে ক্যালকুলেশন করতে পারবো। আর যদি বার কম আসে তার মানে কি, এটা হচ্ছে কমন ওয়ার্ড, প্রত্যেকটা ডকুমেন্টে আসলে এই ওয়ার্ডটা আছে। যেমন ইজ, দা, এগুলো হচ্ছে খুব কমন ওয়ার্ড, এটা সবসময় থাকে সব জায়গায়। তার মানে কি এই ওয়ার্ডগুলোর উপর আসলে আমাদের ইম্পর্টেন্স কম দিলেও চলবে। তার মানে হচ্ছে ম্যাম টিএফ হচ্ছে গিয়ে মানে একটা ফ্রিকোয়েন্সি বা যেটা আমরা সেপারেশন ওয়ার্ড বাই ওয়ার্ড যেটা করি সেটা প্রতিটা ডকুমেন্টে কতবার আছে সেটা নির্ণয় করি, আর আইডিএফ এ হচ্ছে গিয়ে তার মানে প্রত্যেকটা মানে পুরো একটা ডকুমেন্টস আচ্ছা, গুলোর ভিতরে তার ইউনিকনেস আমরা ঠিক করি, এতটাই তো নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি। টিএফটা দেখো, টিএফটা কাজ করে শুধুমাত্র একটা ডকুমেন্টের মধ্যে, ডকুমেন্টের মধ্যে ওয়ার্ডগুলোর মধ্যে ওয়ার্ডের অ্যাপিয়ারেন্স কতটুকু সেটা নিয়ে হচ্ছে টিএফ কাজ করে। আর আইডিএফ কাজ করে সবগুলো ডকুমেন্টের মধ্যে ওয়ার্ডটা কতবার আসছে সেটা নিয়ে। টিএফটা হচ্ছে একটা ডকুমেন্টের মধ্যে ওয়ার্ড কতবার আসছে সেটা নিয়ে কাজ করে, আর আইডিএফ হচ্ছে একটা ডকুমেন্ট, প্রতিটা ডকুমেন্টের মানে হাইয়েস্ট কয়টা ডকুমেন্টের মধ্যে ওয়ার্ড গুলো আসছে সেটা নিয়ে কাজ করে। মানে একটা ডকুমেন্ট বাই ডকুমেন্ট নিয়ে কাজ করে, আর একটা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড কাজ করে। হ্যাঁ, এখন তুমি দেখো যে একটা ওয়ার্ডের আইডিএফটা কম না আইডিএফটা বেশি, তার মানে কি এটা একটা ইউনিক ওয়ার্ড, এটা হচ্ছে খুব কম ডকুমেন্টের মধ্যে আসছে, এই জন্য এটার আইডিএফ বেশি, রাইট? আচ্ছা, আবার একই সাথে ওই ওয়ার্ডটা একটা পার্টিকুলার ডকুমেন্টে অনেকবার আসছে, তার মানে কি এটা হচ্ছে এটার টিএফটা বেশি হবে, রাইট? মানে টিএফ এর মানটা বেশি হবে আর আইডিএফ এর মানটাও বেশি হবে। এটা কি বুঝতে পারছি? জি ম্যাম। টিএফ এর মান বেশি মানে কি একটা পার্টিকুলার ডকুমেন্টে এই ওয়ার্ডটা অনেকবার আসছে, আর আইডিএফ এর মান বেশি হইতেছে এই ওয়ার্ডটা শুধুমাত্র হাতে গোনা কয়েকটা ডকুমেন্টে আসছে, তার মানে অল্প কিছু ডকুমেন্টে আসছে, বাট ওই ডকুমেন্টের মধ্যে বেশি আসছে। এখন ফর এক্সাম্পল আমি যদি বলি ভ্যাকসিন একটা ওয়ার্ড, হ্যাঁ ভ্যাকসিন, তারপরে আউটব্রেক একটা ওয়ার্ড, তাহলে এই ওয়ার্ডগুলার আইডিএফটা হচ্ছে বেশি, তার মানে এরা হচ্ছে কম ডকুমেন্টে আসছে, এবং যেই ডকুমেন্টে আসছে সেই ডকুমেন্টে তার টিএফ বেশি, তার মানে ওই ডকুমেন্টে বারবার বারবার হচ্ছে আউটব্রেক রিপিট হয়েছে, তারপরে ভ্যাকসিন রিপিট হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি না যে এই ডকুমেন্টগুলা হচ্ছে তোমার প্যান্ডামিক রিলেটেড টেক্সট? আমরা কি এটা বলতে পারি? জি ম্যাম। হ্যাঁ, সো তাইলে এইভাবে তুমি আসলে টিএফ আর আইডিএফ দিয়ে মেজার করতে পারো যে তোমার ডকুমেন্ট আসলে কোন ক্লাসের মধ্যে পড়বে বা কিভাবে কাজ করবে, কোন ধরনের মিনিং আসলে এটা বেয়ার করতেছে, বুঝতে পারছো? সো ডকুমেন্টের মিনিংটা বুঝতে কিন্তু এটা হেল্প করতেছে। সো একটা ওয়ার্ডের যখন টিএফ আইডিএফ বেশি হবে, সো তখন আমরা ধরতে পারবো যে এই ওয়ার্ডটা কি, এটা আসলে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এবং এই ওয়ার্ডটা সামহাও আমাদের প্রেডিকশনে সাহায্য করতে পারে। ক্লিয়ার? সিমিলারলি যদি আমি বলি যে একটা ওয়ার্ডের টিএফ আইডিএফটা কম, তার মানে কি সে আসলে প্রত্যেকটা ডকুমেন্টে আসছে এই জন্য তার আইডিএফ কম, আর সে প্রত্যেকটা মানে সে অনেকগুলো ডকুমেন্টের মধ্যে আছে কিন্তু একটা ডকুমেন্টে সে একবার বা দুইবারই আসছে, খুব বেশিবার টাইম আসে নাই, তাহলে এই ওয়ার্ডটাতে তো আসলে খুব বেশি জোর দেওয়ার কিছু নাই। সো এইভাবে আসলে টিএফ আইডিএফ আমাদেরকে ওয়ার্ড ভেক্টরাইজেশনে বা ওয়ার্ডের মিনিং বের করতে হেল্প করে।
ক্লিয়ার? বোঝা গেছে এই ধরনের ম্যাথ দিলে করা যাবে? জি ম্যাম। জি ম্যাম। নেক্সট ফিজিক্যাল ক্লাসে টিএফ আইডিএফ এবং ব্যাকস অফ ওয়ার্ডের উপরে এক্সাম থাকবে। ম্যাম স্লাইডটা একটু দিয়ে দিন কাইন্ডলি। স্লাইডটা কমপ্লিট না, তাও যতটুকু হয়েছে দিয়ে দিব না। ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন না থাকলে ক্লাস শেষ করতে পারি। তোমাদের কি ওয়ালিদ স্যারের সাথে ক্লাস 10টা থেকে? ম্যাম লিখিত এক্সাম হবে? হ্যাঁ, ম্যাথ করতে হবে, বলে দিলাম। ব্যাকস অফ ওয়ার্ড আর টিএফআইডিএফ থেকে ম্যাথ দিব। ডকুমেন্ট দিয়ে দিব, ওই ডকুমেন্ট থেকে তোমাদেরকে টিএফআইডিএফ ক্যালকুলেট করতে হবে, ব্যাকস অফ ওয়ার্ডের ভেক্টর ক্যালকুলেট করতে হবে। দুইটা ম্যাথ থাকবে, একদম কোয়েশ্চেন একদম বলে দিতেছি। একটা ম্যাথ থাকবে ব্যাকস অফ ওয়ার্ড থেকে, ডকুমেন্টস দিয়ে দিব, আরেকটা ম্যাথ থাকবে হচ্ছে টিএফআইডিএফ থেকে। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে জেরিনদের টিমটা বাদ দিয়ে বাকি সবাই বের হতে পারো। যদি কোনো টিমের কোয়েশ্চেন থাকে রিসার্চ নিয়ে কিভাবে কি কাজ করতে হবে তারা থাকতে পারো, বাকিরা বের হতে পারো।